জিএম কাদের বলেন, রওশন এরশাদ বলেন, এরা দুজনে তখন সমানভাবে বিগত সরকারের কাছ থেকে সুবিধা নিয়েছে। তো ডেফিনেটলি তাদেরও বিচার হওয়া উচিত। রওশন এরশাদের বয়স হয়ে গেছে প্রায় 90। রওশন এরশাদ তো উনি তো এখন নিজেই আছে হচ্ছে বেড রিডেন। উনি কি রাজনীতি করবে? উনি দেশকে কি দিবে? উনি তো টাকা ছাড়া কিছু চিনেন না। এটা হচ্ছে জনগণের সম্পত্তি। জাতীয় পার্টি আমার সম্পত্তি না, এটা জিএম কাদেরের সম্পত্তি না। তারা অন্য 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 জাতের লোক, অন্য টাইপের লোক। এরাই জাতীয় পার্টিটা ধ্বংস করতেছে। বিদিশা বাংলাদেশের যে কোনো আসন থেকে করবে এবং জয়ী হয়ে আসবে। আপনার জীবনে আশীর্বাদ না অভিশাপ? নিশ্চয়ই আশীর্বাদ। 5 আগস্টটা একটা মানে এটা আজ হোক কাল হোক, এটা হতো। একটা বম একটা ব্লাস্ট করেছিল আর কি, আসলে বম ব্লাস্টের মতো একটা ঘটনা ঘটেছে। তো এরপরে তো সব কিছু সুন্দরভাবে গুছিয়ে আনা হচ্ছে। 5 আগস্টের যে হাজার হাজার মানুষ মারা গেছে সেটা ডেফিনেটলি আমরা কেউ চাইনি যে এত মৃত্যুর মিছিলের উপর দিয়ে নতুন করে সব কিছু হোক, সেটা তো আমরা কেউ কাম্য করিনি। কিন্তু তারপর একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট যাওয়ার জন্য এটা খুবই প্রয়োজন ছিল। তো এখন সব কিছু গোছানো হচ্ছে, সংস্কারের প্রয়োজন আছে। সো যতখানি প্রয়োজন আছে সংস্কার, ততখানি সংস্কার করে নতুন একটা কার্যকরী একটা সংসদের প্রয়োজন, একটা প্রপার একটা ইলেকশনের প্রয়োজন বাংলাদেশে। সো আমি আশা করছি, এখন অপেক্ষা করছি সেটার জন্য। যতখানি প্রয়োজন ততখানি অন্তর্বর্তীকালীন সরকার ততখানি সময় তারা নিবে। যদি এটার জন্য প্রয়োজন হয় 2 বছর, তাহলে 2 বছর নিবে। যদি তারা মনে করে যে 1 বছরের মধ্যে করতে পারবে, আমার মনে হয় না 1 বছরের মধ্যে সম্ভব হবে আর কি। তবে সেটা যেটাই করুক, তারা যেন আবার সে আগের মতো যেন ভুলটা যেন না হয়, সেদিকে ডেফিনেটলি খেয়াল রাখতে হবে আর কি। মানে আর একটা ফ্যাসিস্ট সরকার যেন না আসে, আমি সেটাই বলতে চাই। কোনোভাবেই কোনো ফ্যাসিস্ট যেন কেউ যেন না আসতে পারে। নির্বাচনের মাধ্যমে তো প্রশ্নই আসে না। হ্যাঁ, কারণ গতবারের যা দেখেছি যে এক সরকার 3 টার্ম থেকেছে, এটা যেন কখনো না হয় যে একজন আসবে 3 টার্ম 4 টার্ম থাকবে, তারপরে বাংলাদেশটাকে দুর্নীতিতে শেষ করে ফেলবে, দেশের ভবিষ্যৎ নষ্ট করবে, দেশের প্রজন্মকে নষ্ট করতেছে। মানে এমন একটা অবস্থা হয়েছিল, লাগাম ছাড়া অবস্থা হয়ে গিয়েছিল আর কি। মনে করেছিল যে এখান থেকে কেউ বের হতে পারবে না, এবং তাদের দোসররাও ঠিক তাই করেছিল আর কি। সো এটা একটা প্যাকেজের পরিণত হয়ে গিয়েছিল আর কি। তো সেখান থেকে যে উত্তোলন করতে পেরেছি, আমরা বের হয়ে আসতে পেরেছি, সো সেটার জন্য তো আলহামদুলিল্লাহ। একটা জিনিস হচ্ছে যে ওই জিনিসটা তো থেমে গেছে, যে অর্থ পাচার হওয়া ওটা তো বন্ধ হয়েছে। অর্থ ফিরিয়ে আনার তো চেষ্টা চলছে, অর্থ ফিরিয়ে আনাও হয়েছে অনেক। আরও অর্থ নিশ্চয়ই ফিরিয়ে আনবে এই উপদেষ্টারা, যারা এই সরকারে যারা আছেন তারা। কিন্তু এটার জন্য তো সময় দিতে হবে, আর সেটা আপনার যতটুকু সময় প্রয়োজন নিশ্চয়ই। আর বাজারের আপনি যেটা বলছেন যে নিত্য প্রয়োজনীয় দাম কিন্তু যেখানে, আমি মনে করি যে গত কয়েক মাসে কিন্তু দাম বাড়েনি। আমি তো রেগুলার বাজারে যাই, আমি তো বাজারটা মনিটর করছি, দেখছি যে ওরকম পরিমাণে দাম বাড়েনি। যেখানে যে প্রাইস ছিল সেখানে থেমে আছে। সো এখান থেকে যদি কমাতে পারে, আর তারপরে সামনে আপনার বাজেট আছে, এই সব কিছু মিলিয়ে তো একটা চ্যালেঞ্জ হচ্ছে এই সরকারের জন্য। সো আমাদের তো এই সরকারকে আসলে সেই সময়টা দিতে হবে, অনুপস্থিত তো হতেই হবে। কারণ আমি আসলে আমি যে আপনার ইলেকশনটা হয়েছে, সেই ইলেকশনটা যখন দেখলাম যে একটা ভয়ঙ্কর ইলেকশন, ওই ইলেকশনটা যদি আমি করতাম তাহলে আমিও জেলে থাকতাম। আমি মনে করি যে আমি ধীরে সুস্থে যেভাবে এগোচ্ছি, ধীরে সুস্থে যেভাবে রাজনীতি করছি, এটাই ঠিক আছে। নিশ্চয়ই ভবিষ্যতে তো রাজনীতি করবোই, ডেফিনেটলি রাজনীতি করব। রাজনীতি করা ছাড়া আমরা তো, আমাদের মতো মানুষরা যদি রাজনীতি না করে তাহলে আর কে করবে? তবে হ্যাঁ, ইয়াং জেনারেশন আসাতে আগে যেমন নিজেকে বলতে পারতাম যে আমরা হচ্ছে ইয়াং জেনারেশনকে আমরা রিপ্রেজেন্ট করি, আমরা হচ্ছে ইয়াং লিডার। এখন এই বাচ্চারা এরা আসাতে হয় কি, এখন নিজেদেরকে মনে হয় যেন ওল্ড জেনারেশনে পরিণত হয়ে গেছি এখন মানে ওভারনাইট। মানে এরা যা করেছে, মানে এরা যা দেশের জন্য যে স্যাক্রিফাইসটা করেছে, যা দেখিয়েছে, এখান থেকে যে চোখে আঙ্গুল দিয়ে যদি আমরা কিছু শিক্ষা না নিতে পারি, আমাদের তাহলে রাজনীতি করা উচিত না। ডেফিনেটলি এখান থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে। তো এই শিক্ষা থেকে শিক্ষা নিয়ে আমি মনে করি আরও পরিণত হব। শুধু ইয়াং জেনারেশন রাজনীতি করবে, আমরা করব না, সেটা তো হয় না। আমরা বরং তাদেরকে গার্জিয়ান হিসেবে আমরা থাকবো, তাদের পাশে থাকবো। তাদের চলার পথে যদি মনে করে আমাদের হেল্প লাগবে, তাহলে আমরা অবশ্যই তাদেরকে হেল্প করব। তারপরে আপনার সেইভাবে মিলেমিশে ওল্ড ইয়াং সব জেনারেশন মিলেই আমি মনে করি যে একটা সুন্দর বাংলাদেশ তারা দিতে পারবে ভালোভাবে। রাজনীতি আগামী ইলেকশনটা ভায়াবল হবে। জাতীয় পার্টি ছাড়া তো অন্য কিছু করবো না। আমি জাতীয় পার্টিতে বিলং করি, নিজেকে মনে করি যে জাতীয় পার্টির একটা অংশ আমি। জাতীয় পার্টি আপনার পুনর্গঠন প্রক্রিয়া, এটা আমার প্ল্যাটফর্ম।
এই পুনর্গঠন প্রক্রিয়া তো বাংলাদেশে আমি শুরু করেছিলাম, এবং আমার একটা কথা, এটা পুরো আপনাদের মিডিয়াতে ভাইরাল হয়েছিল, যে আমি বলেছিলাম যে আমি যদি পার্লামেন্টে যাই, আমি এক ঝাঁক তরুণদেরকে নিয়ে আমি পার্লামেন্টে যাব, এবং দেখেন তাই হয়েছে। সমস্ত তরুণরা এখন রাজনীতিতে নেমে এসেছে। সো আমার স্বপ্ন কিন্তু সফল হওয়ার দিকেই। তো জাতীয় পার্টি, অবশ্যই জাতীয় পার্টির রিফর্ম করা উচিত। যারা সরকারের দোসর জাতীয় পার্টির যে লিডাররা, আপনি সেটা জাতীয় পার্টির যে চেয়ারম্যান আছেন আপনার কাদের সাহেব, এরা হচ্ছে সুবিধাবাদী রাজনীতিবিদ। এরা হচ্ছে মানুষের জন্য, জনগণের জন্য এরা রাজনীতি করে না। এরাও হচ্ছে আপনার তখন যা করেছিল তাদের কারণেই আসলে আপনার ফ্যাসিস্ট সরকার এত বছর টিকে ছিল। হ্যাঁ, তারাই ম্যান্ডেট দিয়েছিল, কিন্তু তাদের কারণেই আজকে দেশের কিন্তু এই পরিণতি হয়েছে। তাদেরও চেঞ্জ হওয়া উচিত, তাদেরও বিচার হওয়া উচিত। ডেফিনেটলি তাদের বিচার হবে, ডেফিনেটলি তাদের শাস্তি হবে। আপনি জিএম কাদের বলেন, রওশন এরশাদ বলেন, এরা তখন দুজনেই সমানভাবে সরকারের কাছ থেকে, বিগত সরকারের কাছ থেকে সুবিধা নিয়েছে। সো ডেফিনেটলি তাদেরও বিচার হওয়া উচিত। দেশের মানুষ এটাই চায়, জনগণ এটাই আশা করে। আগামী নির্বাচনে আপনি কি তাহলে জাতীয় পার্টির প্ল্যাটফর্ম নিয়ে নামবেন কিনা, কিংবা প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা? নিশ্চয়ই করব, ডেফিনেটলি করব। রূপরেখাটা এখন এই মুহূর্তে এখনো ঠিক হয়নি ওরকম করে, কিন্তু আমার সাথে ধরেন আরো ছোট ছোট দল আছে। 58 দলের আমি রিপ্রেজেন্ট করি। 58 দলের আপনার যে ছোট ছোট জোটের জন্য এরশাদ সাহেব শরিকরা, যাদেরকে এরশাদ সাহেব যাদেরকে রেখে গেছেন আর কি, তারা সবাই আমার সাথে আছেন। এই গ্রুপটা একটা বিশাল একটা প্ল্যাটফর্ম। আমি মনে করি এই গ্রুপটা নিয়ে আমরা একটা বিশাল কিছু ডেফিনেটলি আমরা কাজে লাগাতে পারবো, কিছু একটা করতে পারবো। নির্বাচন করে সেটা কোন আসন থেকে করবে? বিদিশা বাংলাদেশের যে কোনো আসন থেকে করবে এবং জয়ী হয়ে আসবে। বিদিশার পপুলারিটিটা আল্লাহ রহমতে হচ্ছে ওই জায়গাটায়। আমি একটা আসন থেকে করবো না, আমি একটা আসন থেকে নিশ্চয়ই করবো না। আমি হয়তোবা ঢাকা থেকেও করব, আমার যে আসন এটা এখান থেকেও করতে পারি, আবার আপনার রংপুর থেকেও করতে পারি, খুলনা থেকেও করতে পারি আমার দেশ, রাজশাহী থেকেও করতে পারি আমার দেশ। সো একাধিক আসন থেকে আমি নির্বাচন করতে চাই নিশ্চয়ই। আপনার পরিকল্পনা কত আসনে আপনি প্রার্থী দিতে চান আগামী নির্বাচনে? আমরা যে গ্রুপটা, আমরা যারা কাজ করছি পলিটিক্যালি, আপনার যে 58 দলীয়, তাদের তো প্রত্যেকেরই তো ধরেন প্রার্থী থাকবে। তো সবাই মিলে আসলে আলাপ আলোচনা করার পরে তখন নির্ধারণ করব যে আমরা কতগুলো আসন নিয়ে আমরা কাজ করতে পারবো, কতগুলো আসন। যদি 1 বছর পরে হয় কিংবা 2 বছর পরে হয়, মাঠে কবে নামছেন? মাঠে খুব দ্রুতই নামবো, ডেফিনেটলি খুব দ্রুতই মাঠে নামবো আর কি, নিশ্চয়ই। জাতীয় পার্টির যে আজকে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপটে যে অবস্থা, জাতীয় পার্টিকে কেউ বলছে স্বৈরাচারের দূষর, কিংবা জাতীয় পার্টির প্ল্যাটফর্মকে মানুষ আস্থার সঙ্গে এখন নিতে পারে না, সেটার জন্য আপনি কাকে দায়ী করবেন? সেটার জন্য তো আমি দায়ী করছি যে যারা জাতীয় পার্টির অন্য অংশে যিনি আছে, জিএম কাদের সাহেব, তাকেই দায়ী করব। তিনি নষ্ট করেছে পুরো জাতীয় পার্টিটাকে, একটা ব্যবসায় পরিণত করেছে। সো এটা তো নিশ্চয়ই আমরা কেউ আশা করি না। তো এটারও তো বিচার হবে, এটা ডেফিনেটলি এটার বিচার হবে, এবং জাতীয় পার্টিটা রিফর্ম করা উচিত, এবং আমি রিফর্ম করতে চাই। আমার রিফর্মের সাথে যদি জাতীয় পার্টির কোনো নেতারা আসতে চান, মোস্ট ওয়েলকাম, আমার দরজা খোলা আছে। আমি মনে করি যে নতুন করে জাতীয় পার্টিটাকে অর্গানাইজ করা যাবে। জাতীয় পার্টিটাকে নষ্ট করে ফেলেছে, একেবারে ব্যবসায় পরিণত করে ফেলেছে। হ্যাঁ, জাতীয় পার্টির ইমেজটা একেবারে শেষ করে ফেলেছে। এখান থেকে বের হয়ে আসা, এখান থেকে রিঅর্গানাইজ করা, রিফর্ম করা অনেক কষ্টসাধ্যের কাজ। তো সেই কষ্টটাই এখন আমাকে করতে হবে। জাতীয় পার্টি এখন 7টি ধারায় বিভক্ত একটি দল। বাংলাদেশের যদি বড় পলিটিক্যাল পার্টির মধ্যে সবচেয়ে বেশি বিভাজন থাকে, সেটা হচ্ছে জাতীয় পার্টিতে। এই এত বড় বিভাজন কিংবা এত খণ্ড খণ্ড অংশে কেন বিভক্ত হলো, আপনার কি মনে হয়? এটা সব বাংলাদেশের পলিটিক্সে এটা আছে। এটা মাঝে মধ্যে দেখেন না, কেউ একজন এসে বলে আমি নিউ বিএনপি ওপেন করছি। হ্যাঁ, তারপরে যখন আওয়ামী লীগের সময় দেখেছেন হাজার হাজার আওয়ামী লীগের প্ল্যাটফর্ম ওপেন হয়েছে, কত রকমের। এটা বাংলাদেশের রাজনীতিতে এই প্র্যাকটিসটা আছে আর কি। তো তারপরেও আমি মনে করি জাতীয় পার্টির রিফর্ম ঠিক মতো করতে পারলে এটাই থাকবে, এটাই টিকে যাবে। আপনি তো একসময় জাতীয় পার্টির নিবেদিত প্রাণ ছিলেন। সেই বিদিশা কি এই সমস্ত খণ্ড খণ্ড অংশকে এক করার কখনো ডাক দিবে আমরা সামনে দেখতে পারি? আমি ডাক দিতে চাই, আমি বিলিভ মি, আমি চাই, আমি এটা করতে চাই, আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। একা রাজনীতি একা করা যায় না। রওশন এরশাদ কিংবা জিএম কাদের সাহেবের অবস্থান কি হবে, কিংবা ওনারা যদি ওনাদেরকে নিয়ে রিফর্ম করতে চান কিনা?
রওশন এরশাদের বয়স হয়ে গেছে প্রায় 90। রওশন এরশাদ তো উনি তো এখন নিজেই আছে হচ্ছে বেড রিডেন। উনি কি রাজনীতি করবে? উনি দেশকে কি দিবে? উনি তো টাকা ছাড়া কিছু চিনেন না। ওনার যা রেপুটেশন, উনি বাংলাদেশের রাজনীতিতে উনি ফেরত আসতে পারবে না। আর সাধারণ জনগণ যদি যদি জি এম কাদেরকে মাফ করে দিয়ে আবার রাজনীতিতে তাকে অ্যাকসেপ্ট করে, তাহলে তো কিছু করার নেই আমার। তো তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, আসেন আমরা মিলেমিশে তাহলে জাতীয় পার্টিটার এই আমরা ঠিক করি, আমরা কাজ করি জাতীয় পার্টি নিয়ে। জাতীয় পার্টিতে আপনার একার এটা তো সম্পত্তি না, এটা হচ্ছে জনগণের সম্পত্তি। জাতীয় পার্টি আমার সম্পত্তি না, এটা জি এম কাদেরের সম্পত্তি না। তো আমার মনে হয় না তারা রাজি হবে, কারণ তারা অন্য 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 জাতের লোক, অন্য টাইপের লোক। এরাই জাতীয় পার্টিটা ধ্বংস করতেছে। আমরা একটা সময় দেখেছি যে জি এম কাদের সাহেব এবং বেগম রওশনের সাথে একটা প্ল্যাটফর্মই ছিল। সর্বশেষ নির্বাচনকে কেন্দ্র করে এই প্ল্যাটফর্মটা কেন ভেঙে গেল আপনার কি মনে হয়? এটা আপনার সরকারই করেছে, সরকারের সুবিধার জন্য সরকার করেছিল। আচ্ছা, মানে তারা কি চাচ্ছিল জাতীয় পার্টিকে দিয়ে? ডিস্টার্ব করা এবং তাদের কন্ট্রোলে রাখা, যেটা করেছে। এবং টাকা দিয়ে জাতীয় পার্টির নেতাদেরকে কিনেছে। কোনো পলিটিক্স করতে দেওয়া হয়নি। আমাদের খুব ভালো ভালো নেতাকর্মী আছে জাতীয় পার্টিতে, তারা কিন্তু রাজনীতি করতে পারে নাই, এবং তারা হচ্ছে এই এই অপরাজনীতির শিকার। তাদের ক্যারিয়ার তারা ধ্বংস করেছে এখানে। এটা হচ্ছে এরশাদ সাহেব চলে যাওয়ার পরেই কিন্তু এরশাদ সাহেবের জায়গা রিপ্রেজেন্ট করার মতো আর কেউ নেই। জোর করে কেউ জাতীয় পার্টির চেয়ারম্যান হয়ে গেল, কিন্তু তার মানে এই না যে সে এরশাদ সাহেবে পরিণত হবে। এরশাদ সাহেবের একটা কারিশমা ছিল। উনি যেখানে গিয়েছেন সেখানে এই ধরনের একটা ছোট বাচ্চা থেকে শুরু করে একটা বৃদ্ধ সবাই ওনাকে দেখতে এসেছেন। এরশাদ সাহেব কখনো হ্যান্ডশেক করে হাত মুছে নাই, যেটা হচ্ছে অন্যরা করে আর কি। সো এখানে অনেক 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 ব্যাপার আছে। কেউ ছেলেও প্রেসিডেন্ট এরশাদ হতে পারবে না। তো এই জায়গায় যদি আপনার নেতৃত্বটা যদি আপনার কাছে থাকতো, আপনি কি মনে করেন যে এরশাদ সাহেবের জায়গাটা আপনি ধরে রাখতে পারতেন? আমার মনে হয় আমি পারতাম। আমার মনে হয় আমার কিছুটা হলেও সেই কারিশমাটা আমার আছে। আমি মাটির কেন হলো, আপনি তখনকার দায়িত্বটা কেন নিতে পারলেন না? ওই জায়গাটার দূরত্বটা তখন তো আমি আর এরশাদ সাহেব তো কখনো একসাথে ঠিকমতো কাজ করতে পারিনি। আমরা তো বেশি দিন একসাথে থাকতেও পারিনি, আমরা বেশি দিন সংসারও করতে পারিনি, কারণ আমাদেরকে সবসময় কিছু লোক, আমাদের ফ্যামিলির মধ্যে কিছু লোক ডিস্টার্ব করেছে। এখানে ধরেন বেগম রওশন এরশাদ, সে হচ্ছে নাম্বার 1 একজন প্রতিবন্ধকতা ছিল, কারণ সে হচ্ছে সম্পর্কে হচ্ছে সতীন। তো অবভিয়াসলি তিনি তো আমাকে মানবেন না কোনো কারণে, যে আমি সামনে আসি, আমি ভালো করি, আমি কোনো কিছুতে উন্নতি করি। উনি এটা কখনোই সহ্য করতে পারতেন না। উনি সবসময় পদ্মার আড়ালে খেলেছেন, পদ্মার আড়ালে থেকে উনি সবসময় ধ্বংস করেছেন। আনটিল শেষ মুহূর্ত পর্যন্ত উনি এগুলো করেছেন। সো আমার জন্য তো আমার সমস্ত কাজই সবসময় ডিফিকাল্ট হয়েছে। আমার জন্য সব কিছুই খুবই 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 ডিফিকাল্ট করে গেছে। আমি সহজভাবে কিছু পাইনি। অবশ্যই আমার জনপ্রিয়তা, আপনি দেখেন একটা ছবি দেখেন, এখানে আমার একটা পলিটিক্যাল মিটিং, এখানে 2 লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে। আমি যেখানে যাই সেখানে ধরেন জনগণের কোনো সমস্যা নেই, মানুষের কোনো সমস্যা নেই। আমার নামে আপনি কোনো বদনাম দেখাতে পারবেন না। আল্লাহ রহমতে ধরেন আমার কোনো 1 টাকার কোনো চুরি, আমার দুর্নীতি, এগুলো আমার নামে নেই। আমার আমলনামা তো সবার কাছে ওপেন আছে। সংসদের যে বন্ডিংটা দীর্ঘস্থায়ী না হওয়া, কিংবা রাজনীতিতে আপনার যে যতটুকু দেওয়ার কথা ছিল সেটা দিতে না পারার পিছনে পরিবার শতভাগ দায়ী। পরিবার তো অবশ্যই পরিবার শতভাগ দায়ী, কারণ এরা হচ্ছে খুব ডার্টি পলিটিশিয়ান। এদের পলিটিক্সের কাছে আমি তখন ছোট ছিলাম বিদিশা, আমি এখন আমি পরিণত হয়েছি, এখন আমার বয়স হয়েছে, এখন আমি বুঝতে পারি। এখন আমি যে কারণে এই যে ইলেকশনটা হলো, যে গত ইলেকশনটা দেখেন, আমাকে কিন্তু প্রচুর প্রেশার দেওয়া হয়েছে ইলেকশন আসার জন্য। আমি ইলেকশন করিনি। আমি জানি যে এরকম একটা ব্লান্ডার ঘটবে, এরকম একটা ঘটনা ঘটবে, যে আমি এই ফ্যাসিস্ট গভর্নমেন্টকে রাখার জন্য আমি পলিটিক্স করবো না। যারা জাতীয় পার্টির অন্যরা যারা করতেছে তারা তাদের কনসিকুয়েন্সেস ফিল করবে। সরকারের প্রেশার ছিল। সরকার তো আমাদেরকে জাতীয় পার্টিকে তো 3 ভাগ করেছিল, একটা আমার ভাগ, একটা রওশন এরশাদের ভাগ, একটা জি এম কাদেরের ভাগ। তো জি এম কাদেরের ভাগ আর রওশন এরশাদের ভাগ, তারা তো সরকারের সাথেই ছিল। সারাক্ষণ তো তারা বঙ্গভবনে যেত, গণভবনে যেত, চা খেত, বিস্কিট খেত, সবকিছু করতো তারা সবসময়। আমি সরকারের প্রশংসা করেছি, সরকার যেটা ভালো কাজ করেছে সেটা আমি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। তারা যে ভালো কাজ যেটা করেছে আপনার, সেটার জন্য আমি তাদেরকে বলেছি। যেমন আমরা যখন পদ্মা ব্রিজ হলো, তখন আমরা একটা আনন্দ মিছিল করেছিলাম।
যে তাদেরকে কনগ্রাচুলেশন করেছিলাম সরকারকে। আবার যখন দেখি যে পদ্মা ব্রিজের যে এত দুর্নীতি করা হয়েছে, আমরা কিন্তু চুপ করে থাকিনি, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে কথা বলেছি যে এই দুর্নীতির আমরা দেখতে চাই যে কিভাবে এই দুর্নীতিগুলো হোক, এগুলো খতিয়ে দেখা হোক, এগুলো নিয়েও আমরা আলাপ করেছি, আলোচনা করেছি বিভিন্ন সভা, বিভিন্ন প্রোগ্রামে, আমরা আমাদের পলিটিক্যাল ফোরামে এগুলো নিয়ে আমরা কথা বলেছি। সো সরকারের দোসর হিসেবে জাতীয় পার্টির এই পার্টটা অনেক বেশি করে তারা আমি বলবো সাপোর্ট দিয়েছিল দেখেই গত সরকার এতদিন তারা অবৈধভাবে তারা থেকেছে। এখন আপনার দরকার জনগণের সরকার, একদম জনগণের সরকার, জনগণের ম্যান্ডেটে জনগণের সরকার। ওরকম একটা পার্লামেন্ট, আমাদের জনগণের পার্লামেন্ট আমাদের প্রয়োজন। গত 53 বছর বাংলাদেশে আপনি এরকম কোনো সরকারের প্ল্যাটফর্ম কি দেখেছেন? আমার মনে হয় এরকম অকার্যকর প্ল্যাটফর্ম আর কেউ দেখে নাই, এবং আমরা দেখতেও চাই না। ওই গার্ডসই তো নেই, এরশাদ সাহেবের মতো সেই গার্ডসই তো নেই। তারা কিভাবে রাখবে, তারা কিভাবে কি করবে? তারা আছে তাদের পার্সোনাল, আমাকে এমপি করেন, আমার বউকে এমপি করেন, আমার বউকে এইটা বানান ওইটা বানান। তারা ছিল এইগুলো নিয়ে, আমাকে এত কোটি টাকা দেন, আমাকে এই প্রজেক্ট দেন, আমাকে ওই প্রজেক্ট দেন। তারা সবসময় ছিল লুটপাটের রাজনীতি করেছে। জিএম কাদের সাহেব কি কখনো আপনার সঙ্গে কথা হয়েছে যে রাজনীতি নিয়ে কিংবা না 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 ওই টাইপের লোক তারা না, ওই ধরনের বড় মনোমানসিকতা রাজনীতিবিদ তারা না। আমি মনে করি আরও সময় আছে, আমরা আরও কিছু সময় যাক। আগে যে আওয়ামী লীগের যারা যে দুর্নীতিগুলো করেছে এদের শাস্তিটা হওয়া খুব প্রয়োজন। হ্যাঁ, এদেরকে ফিরাই নিয়ে আসা হোক, বা যারা ঢাকাতে যারা আছে, বাংলাদেশে যারা আছে তাদেরকে ধরা হোক, বা দেশের বাইরে যে টাকাগুলো চুরি করে নিয়ে গেছে, তারা অনেক অর্থ সম্পদ করেছে, তারা সেগুলো ফেরত নিয়ে আসা খুব ইম্পর্ট্যান্ট। এই বিচারটা হওয়ার পরে মানুষ ডিসিশন নিবে যে তারা আওয়ামী লীগকে ইলেকশনে দেখতে চায় কি চায় না। কিন্তু আমি মানে এখনো শিওর না, আমার মনে হয় না মানুষ এত সহজে ভুলে গেছে আওয়ামী লীগের দুর্নীতিটা। ওই আগের মতোই অবস্থা হবে তখন, যেটা বিএনপি যখন ইলেকশন করতে পারে নাই তখন যেটা হয়েছিল সেরকমই হবে। তো সব পার্টিরই প্রয়োজন আছে নিশ্চয়ই, একটা বাংলাদেশে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হওয়া উচিত, এবং সব পার্টিরই এখানে অংশগ্রহণ করা প্রয়োজন আমি মনে করি। আমি এই মেগা প্রজেক্টগুলো নিয়ে চিন্তা করিনি এখনো, কারণ আমি এখন দেখছি যেগুলো সব জায়গায় হচ্ছে চুরির প্রজেক্ট। হ্যাঁ, এখন যত এগুলোর ভিতরে হাত দেওয়া হচ্ছে তত দেখা হচ্ছে যে এগুলো কি পরিমাণে হাজার হাজার কোটি কোটি টাকা তারা কিভাবে চুরি করছে, কে কত বড় চোর। আপাতত এখন এইগুলোই দেখছি আমরা। সেটার বিচার তো সব থেকে, যেটা বললাম, ইলেকশন হওয়ার জন্য যদি 2 বছরের জায়গায় যদি 4 বছরের সময় লাগে, সময় নিক, কিন্তু আগে এই বিচারটা হওয়া উচিত, এই চোরগুলোকে ধরা উচিত। এই চোরগুলোকে না ধরলে আগামীবার দেখবেন যে আবার নতুন চোররা নতুন করে তৈরি হবে, নতুন চোর আসবে, নতুনভাবে চুরি হবে। আচ্ছা, সেবা আপনার জীবনে আশীর্বাদ না অভিশাপ? নিশ্চয়ই আশীর্বাদ। আমি তার কাছ থেকে কত কিছু শিখেছি, কত কিছু উনি দিয়ে গেছেন। যেমন আমার সন্তানকে আমি যখনই দেখি, আমি তার বাবাকে দেখতে পাই। আমি তার এরিকের ভিতরে তার বাবার প্রচুর কোয়ালিটিগুলো আছে, একই টাইপের ক্যারেক্টার আছে। এরিক খুব পারফেকশনিস্ট, খুব পারফেক্টলি সব কিছু করে। এরিক যেমন বাড়িঘর সংসার খুব দেখে রাখতে পছন্দ করে, এই জিনিসগুলো ওর বাবার মধ্যে ছিল। ওর বাবা খুব গোছানো ছিলেন। সো তারপরে ওর বাবা যে খাবারগুলো খেতে পছন্দ করে, এরিকও সেগুলো খেতে পছন্দ করে দেখি। সো এই যে বাবার অনেক প্রতিফলন সব কিছু সন্তানের মধ্যেই তো আসলে আসে, তাই না? এটাই তো স্বাভাবিক। তো এটা যখন দেখি তখন তো ওনার কথা তখন উঠতে বসতে তো মনে হয়, প্রতিদিনই মনে হয়। প্রভাব কোন অর্থে, মানে আমি প্রেসিডেন্ট এরশাদ সাহেবের জন্য আজকে বিদেশে এরশাদ হয়েছি সেটা বলতে পারেন। এটা হচ্ছে অনেক সম্মান। আমার 2টো নাম দেখেন, আমার নাম বিদিশা সিদ্দিক, আমার বাবার, আমি জন্মগতভাবে বিদিশা সিদ্দিক, আমার নাম কিন্তু আমি চেঞ্জ করিনি। তো আমি সেখানে খুব কমফোর্টেবল ফিল করি বিদিশা সিদ্দিক হিসেবে। সারা বাংলাদেশের মানুষ আমাকে বিদিশা সিদ্দিক হিসেবেও জানে, আর সাধারণ জনগণ সবাই বিদিশা এরশাদ হিসেবে জানে। সো 2টো নাম নিয়ে কিন্তু আমি কমফোর্টেবল। দুটোই এনজয় করি। কিন্তু আপনি বলেন বিদিশা এরশাদ যখন মানুষ ডাকে, এটা তো লাভস হয়ে গেছে মানুষের মুখে। অনেকেই কমপ্লেন করেছে আমি কেন বিদিশা এরশাদ নাম ইউজ করি, আমার এটা ইউজ করা উচিত না। অনেকেই বলে এটা, আমি ইউজ করতে না চাইলে। আমার পাসপোর্টে বিদিশা সিদ্দিক, আমার আইডি কার্ডে বিদিশা সিদ্দিক, আমার সব কিছুতে বিদিশা সিদ্দিক লেখা আছে, কাগজে কলমে সব জায়গায়। কিন্তু জনগণ, সাধারণ মানুষ আমাকে কিন্তু এরশাদ সাহেবের স্ত্রী হিসেবেই কিন্তু সম্মান করে না। আমি তো মুখ ধরে রাখতে পারি না, কিন্তু মানুষ যে সম্মানটা করে, আমি যে সম্মানটা অর্জন করেছি, আমি কোথাও গেলে যে মানুষ উঠে দাঁড়ায় আমাকে সালামটা দেয় বা বলে যে প্রেসিডেন্ট এরশাদের সময় আমরা ভালো ছিলাম,
প্রেসিডেন্ট এরশাদের সময় এত দুর্নীতি দেখিনি, এরশাদ সাহেবই ভালো সরকার ছিল, যতগুলো সরকার এসেছে, এই কথাগুলো তো শুনতে ভালো লাগে। তখন তো অবশ্যই গর্বে বুকটা ফুলে যায়। তখন মনে হয় যে ওনার মতো যদি উনি যদি আরও কিছু বাঁচতেন, ওনার কাছ থেকে যদি আরও কিছু শিখতে পারতাম আমরা, আরও কাজে লাগতো, অন্ততপক্ষে আমার তো কাজে লাগতো।